না, প্রেমিকা হিসেবে বেসিক্যালি আমি তো প্রেম করে বিয়ে করেছি, তাই না? প্রেমিক হিসেবে আমার বই বেস্ট, কারণ সে যখন আরেকজনকে অ্যালাউ করবে তার মানে তার সাথে ভালো কেউ হতে পারে না। তবে উপরে তুমি কোথায় একটা আসলে মাইলস্টোন আমার ক্যারিয়ারের জন্য, যেটা এটাকে বলা যেতে পারে এটাই স্মরণীয় একটা মুহূর্ত, যে উপরে হিট হওয়াটা এবং আমার সারা দেশে আমার নাম ডাক ছড়িয়ে পড়া, এটা অনেক বড় ব্যাপার। আমার মনে হয় আমার সময় শেষ ছিল এটা, যে নায়ক নায়িকা পর্দা যেটা অ্যাক্টিং করবে সেটা আমাদেরকে গানেই করতে হতো। তো ফিল্মের কাজ এখন কম হচ্ছে আমার। ওরকম কিছু না, ভালো লাগা আমি যখন রেকর্ডিং করি, রেকর্ডিংয়ের দিনগুলো বেশি ভালো লাগে আমার কাছে। সবচেয়ে বোরিং হচ্ছে শুটিংয়ের দিনগুলো। আর রেকর্ডিংয়ের ব্যাপারগুলো হচ্ছে এরকম, যখন আমি রেকর্ডিং করি তখন আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। এটা যেমন আমি খুব বিশ্রাম নেই, তারপরে চুপ থাকি, কারোর সাথে কথা বলি না। রেকর্ডিংয়ের পরে আবার পার্টি চালো, রেকর্ডিং পর্যন্ত ভালো সময় যায় আমার। আমি তো ফিল্মে প্রায় 24টা গান গাওয়ার পরে তারপর প্রিয় তুমি কোথায় রিলিজ হয়েছে, মানে গান গেয়েছিলাম। ফিল্মের এক্সপিরিয়েন্সটা আমার অ্যালবামে কাজে লেগেছিল। আর ফিল্মের গান গাইতে খুব কমফোর্টেবল ছিলাম এক সময়, এখনও আছি, বাট কাজ কম হচ্ছে ফিল্মের। তবে প্রিয় তুমি কোথায় একটা আসলে মাইলস্টোন আমার ক্যারিয়ারের জন্য, যেটা এটাকে বলা যেতে পারে এটাই স্মরণীয় একটা মুহূর্ত, যে উপরে হিট হওয়াটা এবং আমার সারা দেশে আমার নাম ডাক ছড়িয়ে পড়া, এটা অনেক বড় ব্যাপার। রিজন হচ্ছে আমাদের ফিল্ম হচ্ছে কম, তারপরে বাজেট সমস্যা। দেখা যাচ্ছে ফিল্মে গানের প্রতি খুব উদাসীন আর কমিটেড। মানে আগে যেমন আমরা সিকোয়েন্স বুঝে গান করতাম, বা আমাদের ডিরেক্টর বা ফিল্ম ডিরেক্টর সিকোয়েন্সটা বোঝাতেন, যে নায়ক নায়িকা বা এই সিকোয়েন্সগুলো থাকতো গানের মধ্যে বুঝে। এখন এগুলো হয় না আসলে। এখন হচ্ছে একদম অর্ডারি কাজ, গিয়ে গান গিয়ে চলে আসো। ফিল্মের গল্প কি গায়ক গায়িকা জানে না। অতীতে যেটা ছিল আমাদের সময়, আমার মনে হয় আমার সময় শেষ ছিল এটা, যে নায়ক নায়িকা পর্দা যেটা অ্যাক্টিং করবে সেটা আমাদেরকে গানেই করতে হতো। তো ফিল্মের কাজ এখন কম হচ্ছে আমার আর কি। এটার একটা নেপথ্য গল্প হচ্ছে, রাজেশ প্রদীপ তারা নিজেরাই বলেছিল তারা গানটা শুরু করে, এবং গীতিকার দুজনেই বলেছিল, প্রদীপের লেখা এবং রাজেশের সুর করা। তো এটা প্রায় 2027 সালের দিকে উত্থাপিত প্রশ্ন, তার আগে এটা হয়নি। তো তখন রাজেশ প্রদীপ তারা বিভিন্ন, বেশ করে প্রদীপ দ্বারা তার একটা ইউটিউব চ্যানেলে গানের গল্প করেন উনি। তো পরবর্তী যখন দেখলাম উনি সব গানের গল্প করেন, কিন্তু প্রিয়া তুমি কোথায় বা কখনো ভালোবাসনি বা এখনো মাঝে মাঝে বা এত কষ্ট মনে নেওয়া যায় না, এই গানগুলোর ব্যাপারে উনি কোনো আসলে মন্তব্য করেননি। এতে আমি এবং আমার ফ্রেন্ডরা নিশ্চিত হয়ে গেল যে আসলে এটা রিতুন বাবু সুর করা। ওরা ক্লেম করাতে আমি কথাটা বলেছিলাম। আর রিতুন বাবুর সাথে বিরোধ ছিল না, দূরত্ব ছিল। এরকম যে ওপ্রিয়া তুমি কোথায় পর আমার ফার্স্ট অ্যালবামের পর সেকেন্ড অ্যালবামটা হচ্ছিল না। দ্যাট ইজ আমার ফার্স্ট অ্যালবাম ওপ্রিয়া ব্লাস্ট হিট করার পরে সেকেন্ড অ্যালবামটা ঠিক 1 বছর পরে অন্য ডিরেক্টর দ্বারা করানো হয়েছে। তো সেক্ষেত্রে উনি একটু রাগ করেছিলেন, আর আমিও বসে থাকবো না, এই একটা বিরোধ ছিল আর কি, অন্য কিছু না। এমনি ব্যক্তিগত সম্পর্ক আমাদের ভালো ছিল। বাচ্চু ভাইয়ের একটা ব্যাপার ছিল কি, উনি আসলে একটু চাইল্ডিশ টাইপের মানুষ ছিলেন, মানে যে যেটা বলতো ওটাতে হ্যাঁ উনি। তো আমি সবসময় বাচ্চু ভাই বলতো আপনি একটু প্র্যাকটিক্যাল হন। উনি আমার একটা দরকার ছিল বাচ্চু ভাইয়ের, যে সবাই ওখানে গেলেই বাচ্চু ভাই কারো না কারো একটা প্রতিশ্রুতি দিয়ে দিত, এটা করে এটা বলতে, এবং উনি সবাইকে আপন করে নিতেন। আমার সমস্যা ছিল আমি বাচ্চু ভাইকে সবসময় বলতো আপনি এত হেয়ালি কেন, ওর নিজের যত্ন নেয় না, আর মাসেই প্রতিদিন 2-3টা কনসার্ট করে। দেখা যাচ্ছে বাহারাইনে আমরা কনসার্টে আছি, ওখান থেকে এসে উনি চিনাঙ্গে ফয়েজে কনসার্ট করতে গেল। তো নিজের প্রতি উনি অনেক টর্চার করেছেন, যে মানে, আর ওনার আকাঙ্ক্ষা ছিল গান গাওয়ার, খুব তীব্র আকাঙ্ক্ষা মিউজিক করার, মানে ওটা উনি ছিলেন একটা সোল মিউজিশিয়ান। তো বাচ্চু ভাইয়ের অনেকগুলো ব্যাপারের মধ্যে একটা যেটা ছিল, আমি যেহেতু ব্যাকের দ্বারা কথাবার্তা বলি, সৌরসেপ্টা কথা বলি, বাচ্চু ভাইরা ঠিক মতো অ্যাবজর্ব করতে পারতেন না। তখন করতেন কি, যে কোনো ভিড়ের মধ্যেই, যে ছবিগুলো আমি পাবলিশ করছি এখন, বা যে ছবিগুলো দেখবেন যে বাচ্চু ভাইয়ের আমি একসাথে আছি, ওনার ডানে কিংবা বামে আমি আছি। এটা কারণ ছিল এরকম, আমি যেন বেফাস বা ওনাকে যেন অন্য কথা না বলি সবার সামনে, উনি যেন এম্বারেস ফিল না করে, সেই কারণে তিনি সবসময় আমার কাছে রাখতেন। তো এমনি যে বাচ্চু ভাইয়ের সাথে উনি মারা যাওয়ার ঠিক 15 দিন আগে আমার সাথে কথা হয়েছিল, উনি আড্ডা মারার জন্য এখানে আসার কথা। মাঝে মাঝে আড্ডা দিতাম বাচ্চু আমার সাথে এসে, বাচ্চু ভাই আমি পার্থদা আমরা বসতাম আড্ডা দেওয়ার জন্য এখানে। তো যেদিন উনি মারা যান 18 অক্টোবর, সেদিন আমি ছিলাম আসলে ঢাকার বাইরে। আমি পরের দিন এসেছি, ওটার জন্য ওনাকে দেখা হয়নি। বা বাচ্চু ভাইয়ের পরিবারের যখন যেটা হয় আমাদের, যে স্টার জীবিত থাকতে অনেক মানুষ থাকে, বাট মারা যাওয়ার পরে আসলে ওনার পরিবারের পাশে কেউ থাকে না, বা খেয়াল করা ফ্যান থাকে অনেক, বাট ওই লোকটা মারা গেলে ফ্যান ফলোয়ার সব পালায় যায়।
কেন বলা হবে? তারা নতুন কাউকে খুঁজে নেবে বা পুরোনো গানগুলো শুনতে থাকবে, অথবা তাদের বাচ্চু ভাইয়ের যে কোনো আর্টিস্টের পুরোনো গানের মাধ্যমে তাকে স্মরণ করার একটা প্রবণতা থাকে। এবং অনেক সময় দেখা যাচ্ছে অনেকের জীবনের সাথে বাচ্চু ভাইয়ের গানের কথার অনেক মিল। আর বাচ্চু ভাই যেহেতু নতুন একটা ধারা নিয়ে আসছেন মিউজিকে, ওনার ফ্যান ফলোয়ার সংখ্যা অসংখ্য অসংখ্য। আমি নিজে একজন ফ্যান ওনার। আমরা ছোটবেলা বিশেষ করে কৈশোরে আমরা যখন ব্যান্ড যৌবনে যখন ব্যান্ড করি, তখন আমরা কিন্তু কভার করতাম বাচ্চু ভাই, জেস ভাই, উইনিং, রেনেসা, মাইলস, ফিডব্যাক, সোলস, এগুলো করে আসতাম আমরা। তো বাচ্চু ভাইয়ের সাথে কাজে হয়েছে কম, বাট আমাদের সম্পর্ক ছিল খুব ভালো। সেই সূত্রে এখন বাচ্চু ভাইয়ের ছেলে মেয়েদের খোঁজ খবর রাখা, এবং আমার বাচ্চু চন্দন ভাবির সাথে আমার পরিবারের খুব ভালো সম্পর্ক। আমরা কিন্তু দুজন দুই গলিতে, জাস্ট এই গলি আর এই গলি, দুই পাশে আমাদের। ভাবির সাথে আমার কখনোই দেখা হয়নি, বা আমার বউয়ের সাথে ভাবির কখনো দেখা হয়নি। বাট বাচ্চু ভাই সবসময় আমার বাচ্চাদের খবর রাখতেন। আর যেহেতু উনি বড়, উনি ওনার দায়িত্ববোধ থেকে কাজগুলো করতেন। আর উনি আসলে একটু মানে টোটালি মিউজিক ওরিয়েন্টেড একজন মানুষ ছিলেন, যে কারণে হয়তো ওনার পরিবারের সাথে ওইভাবে যোগাযোগ ছিল না। কিন্তু এখন বাচ্চু ভাই নাই, বাট ওনার পরিবারের সর্বোচ্চ যোগাযোগটা আমাদেরই আছে। হচ্ছে একটা ভুলে যাওয়া জাতি। এই যে তনু হত্যা গেল, তারপরে সাগরণী হত্যা গেল, তারপরে আমাদের এই যে মানে বাংলাদেশ একটা ইস্যু প্রিয় জাতি। মানে একটা ইস্যু আসলে আরেকটা চাওয়া পড়ে যায়, ওরা আবার ওয়েট করে আবার কবে আরেকটা ইস্যু আসবে। যেমন আমরা যতদিন পর্যন্ত আমাদের নিজেদেরকে মনে রাখতে না পারবো, আমাদের কৃষ্টি কিংবা আমাদের সমাজ ব্যবস্থা যদি ভুলে যাওয়ার যে প্র্যাকটিসটা, বাজে চর্চাটা, এটা যতদিন না যাবে, এবং জাতি হিসেবে আমরা যতদিন শক্তিশালী না হবো, যে আমরা পারস্পরিক সম্মান, যেমন ইউটিউব, ফেসবুক খুললে অনেক সময় দেখা যায় অশালীন মন্তব্যের ঝড় থাকে। তো ওইভাবে আসলে ওপেন সোশ্যাল ওয়ার্ল্ডে কিভাবে চলতে হয়, ওই ধরনের মানুষের সংখ্যা খুব সীমিত। মানে কিভাবে সৌজন্যতামূলক ব্যবহার, ভদ্রতা, বা যেটা পছন্দ হচ্ছে না কাজ, ঠিক আছে সমালোচনা করবে, বাট ওই যে তার রেঞ্জটা, তার শিক্ষাটা কতটুকু তার কমেন্টে বোঝা যায়। তো সেক্ষেত্রে আসলে আমার মনে হয় যে পারস্পরিক শ্রদ্ধাবোধটার জন্য বাংলাদেশের অবস্থা। সরকার কি করবে? সরকার তো আসলে, আমাদের নিজেদের শিল্পীদের কোনো সোসাইটি নেই, আমাদের একমাত্র মানে গানের শিল্পীদের সুরকার গীতিকারদের কোনো ইয়ে নেই, কিন্তু মিউজিশিয়ানদের সংগঠন আছে। তো সেক্ষেত্রে আমরা আসলে এক একজন যখন স্টার হয়ে যায়, তখন নিজে একটা প্রতিষ্ঠান হয়ে যায়। এই জন্য আর আসলে সংগঠনের দিকে নজর থাকে না। যদি সংগঠন থাকতো তাহলে হয়তো আমরা আমাদের দাবি দাওয়াগুলা সরকারকে দিতে পারতাম। আসলে যে এখানে ছবিটা দেখা যাচ্ছে, এই ছেলেটা রিপন, ও আমার সাথে দীর্ঘদিন ছিল। ওর বিয়ে, শাদী, বাচ্চা কাচ্চা, এভরিথিং। মানে ও এক বাবার এক ছেলে, ওর এক ছেলে, একটা জেনারেশন ধ্বংস হয়ে গেছে, শুধু ওর ছেলেটা জীবিত আছে। তো ওর মৃত্যুর সময় আমি ছিলাম খুলনা ইলেকশন ওয়ার্কে। ফ্লাইটের টিকিট পাওয়া ছিল, কোনোভাবে কিছু হচ্ছিল না। আমি তখন মানে জোরপূর্বক টিকিট ম্যানেজ করে যশোর আসছি। মানে এক মুহূর্তের জন্য আমার কান্না বন্ধ হয়নি। 2 ঘন্টা লাগে যশোর আসতে বিমান। ওর জন্যই সবচেয়ে বেশি কষ্ট লাগছে। এমনিতেও তো কষ্ট পাই, কষ্ট তো পাইতে হবে, কারণ বাচ্চু ভাই যখন মারা যান, তখন আমি কিন্তু সিক হয়ে গেছি। আমি প্রেশার আপ হয়ে আমি শুয়ে পড়ছি। তখন আমার তানজিক আমিন ছিল, আমার মানে সাথে কি বলে এটাকে, আমার নায়িকা ছিল তানজিক আমিন। এসে আমাকে ঠান্ডা করছে, বা আমরা শুটিং প্যাক আপ করে সবাই চুপচাপ বসেছিলাম। তো এরকম হয়। শাহনাজ আবার মৃত্যুর পরে একটু হতবিহ্বল, রাতের বেলা আমি খবর পেলাম। এরকম মৃত্যুগুলাই বেশি ভাবায়। আমি আসলে কাজ পাগল মানুষ। আমার বেসিক হচ্ছে, আমার কাজটা কি গান গাওয়া। আমার কাজটা হচ্ছে গান গাওয়ার পাশাপাশি ইন্ডাস্ট্রির খেয়াল রাখা, এই অডিও ইন্ডাস্ট্রিটাকে চেয়ার আপ রাখা, ওয়ার্ম আপ রাখা, একটু মানে যেন তরুণরা কাজ করতে পারে, বা সবাই যেন, আমি যেন রুবেল, মনির খান ভাই, এরা অনেকদিন অ্যাবসেন্ট ছিলেন গানে, আমি দুজনকে জোর করে নিয়ে এসেছি। তো গান না কেন, গান গাইতে হবে। তখন আবার ওনারা নিজস্ব ইউটিউব চ্যানেল করেন, দুজনের সিলভার বাটন পেয়ে গেছে। আমার কথা হচ্ছে যে আমরা একটা সোসাইটি, একটা ইন্ডাস্ট্রি, আমরা এখানে যতটুকু রেশারেশি আমাদের ভিতরে ব্যক্তিগতভাবে থাকতে পারে, বাট ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আমাদের সবার সচেতন হওয়া উচিত। এখানে আসলে সেলফ সেন্টার্ড হলেই যেটা হবে, নিজেও ধ্বংস হতে হবে, ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা হবে। এই না, প্রেমিকা হিসেবে বেসিক্যালি আমি তো প্রেম করে বিয়ে করেছি, তাই না? প্রেমিক হিসেবে আমার বই বেস্ট, কারণ সে যখন আরেকজনকে অ্যালাউ করবে, তার মানে তার সাথে ভালো কেউ হইতে পারে না। আমরা শাহরাস্তি নেহার ডিগ্রি কলেজে একটা কনসার্ট ছিল, বৃষ্টি বিঘ্নিত কনসার্ট, কুমিল্লারে সাউন্ড, কুমিল্লার মিউজিশিয়ানস। তো যখন শো শেষ হয়ে গেল, আমরা চলে আসলাম। পরদিন আমার যে বর্তমানে আমার টিম লিডার উজ্জ্বল সিনহা, বাংলাদেশের, তাকে বলা হয় সেকেন্ড মানাম আহমেদ, আমার সাথে বাজাচ্ছে মিউজিক ডিরেক্টর। তো উজ্জ্বল পরদিন আমাকে 300 টাকা দিলাম। বললো কিসের টাকা? ওরা শোয়ের টাকা। আমি কি বলো, গান গেয়ে টাকা পাওয়া যায়, এটা তো বিরাট ব্যাপার। তখন আমি খেলতাম, খেলায় টাকা ছিল আমার। তখন 300 টাকা পেলাম, ভালো লাগলো। তারপরে আমি কিন্তু ব্যান্ড ফর্ম করি, তারপরে আমরা নিজেরাই শো করা শুরু করলাম, দেখলাম ভালোই টাকা পয়সা আসছে, ফাইন। এইটাই প্রথম ইনকাম মিউজিক থেকে আমার।